এবারের বিজেপির ঘর কিন্তু অনেক গোছানো। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আশঙ্কা করছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তাই ভোট ঘোষণা হয়নি। তার আগেই দু দফায় 480 বাহিনী কেন্দ্রীয় বাহিনী আসা, 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসা, এটা কিন্তু খুব খুব সিগনিফিক্যান্ট। 1 কোটির কাছাকাছি নাম বাদ গেলে 50-50 হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতির ছবি। তৃণমূলের কাছে খুব সুখকর পরিস্থিতি হবে না। তৃণমূলের কোর ভোটার, বিজেপির কোর ভোটার জয় পরাজয় নির্ধারিত করে না। করে কারা? তারা হলো সাইলেন্ট মেজরিটি, যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়। তাদের 90% হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করছে। তার কারণ এবারে বিজেপি অন্যান্য বারের তুলনায় অনেক বেশি গোছানো। আমি 2021-এর নির্বাচনটাও তো খুব কাছ থেকে দেখেছি। কোভিড পরবর্তী নির্বাচন ছিল। মুকুলদা প্রয়াত হয়েছেন, তখন বিজেপিতে ছিলেন কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, আরও কয়েকজন বিভিন্ন দল থেকে দলে দলে লোকজনকে নিয়ে ঝান্ডা ধরিয়েছিলেন। তারা পরবর্তীকালে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু ওই যে বলে না, কোথায় সব কিছুর মধ্যে একটা বাঁধুনির অভাব ছিল। এবারের বিজেপির ঘর কিন্তু অনেক গোছানো। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং বাঙালি অস্মিতা, বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাকে বিজেপি বাঙালির চোখ দিয়ে দেখছে। হ্যাঁ, অবাঙালি চোখ দিয়ে বিজেপি বাংলাকে দেখছে না। দিদিমণি যে অভিযোগটা বারবার করছেন যে গুজরাটের লোকজন কি বাংলা শাসন করবে, না, বাঙালি বাংলা চালাবে। বিজেপির বাঙালি মুখী ক্ষমতায় আসলে তারাই সিদ্ধান্ত নেবেন। যে কোনো সর্বভারতীয় দলে নির্বাচনের সময় আমরা কি দেখি, যে বাইরে থেকে পর্যবেক্ষক নেতা আসেন, কংগ্রেসেও আসে, বিজেপিতেও আসে। গতবার কি হয়েছিল, তারা মাতব্বরি করতে শুরু করেছিলেন। এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। এবার বিজেপি নিজেদের মতো করে রণকৌশল ঠিক করছে। এই যে সংকল্প কমিটি, কারা কারা আছে দেখো। ডক্টর অশোক লাহিড়ির মতো মানুষ আছেন, অনির্বাণ গাঙ্গুলি আছেন, প্রবীণ রাজনীতিবিদ তাপস রায় চেয়ারম্যান আছেন, স্বপনদা আছেন, শিশির বাজোরিয়া আছেন, দেবজিৎ আছে। অর্থাৎ একটা এই যে লোকের সঙ্গে কথা বলে তাদের মন বুঝে সংকল্পপত্র তৈরি করা, এটা অভূতপূর্ব। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের হিসেবে এবারে কিন্তু কমিশনের যে সূত্র থেকে সেটা থেকে জানা গেছে 45 লক্ষ ভোটারের নথিপত্র অসঙ্গতি রয়েছে এবং এই নথিগুলো যথাযথ যাচাইয়ের মানে এখন দায়িত্ব রয়েছে বিভিন্ন যে বিচারপতিরা রয়েছেন তাদের উপর। তাহলে এই যে চাপটা বিচারপতিদের উপর ন্যস্ত করা হয়েছে, তাদের তো একটা উদ্বেগ তৈরি হয়েছে। তাহলে কি বিচারপতিদের মাথায় এবার হাত পড়তে চলেছে? না, এবার শোনো, আজকে 23শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত 74 লক্ষ নাম বাদ গেছে, আর 71 লক্ষ শুনানি হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। 197 জন বিচার বিভাগ থেকে নিয়োগ করা হয়েছে। তার মধ্যে প্রতিটি জেলা জজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস মিলিয়ে 197 জন। একটা পোর্টাল খোলা হয়েছে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা যাবে এবং যে জাজমেন্টটা দিচ্ছেন অ্যাডিশনাল জাস্টিসরা, সেটা কেন দিচ্ছেন, কারুর নাম বাদ পড়লে কেন বাদ যাচ্ছে, কারুর নাম যুক্ত হলে কেন যুক্ত হচ্ছে, সেগুলো সব কিছু তাদের মেনশন করতে হবে এবং সেটা কিন্তু ডিজিটাল ফর্মে রয়ে যাবে, রাইট? তাই আমার মনে হয়, দেখো দিদিমণি কেন গেছিলেন সুপ্রিম কোর্টে, এসআইআর বন্ধ করতে পারলেন না। সুপ্রিম কোর্ট কি বলল, যে এসআইআরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তারা সহ্য করবেন না। দিদিমণি বললেন কি, 2025 সালে জানুয়ারি মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেটাকে ভিত্তি করে ভোট হবে, সেটাও হচ্ছে না। তার মানে দিদিমণির হাতে রইল পেন্সিল। আরোরা সিদ্ধান্ত নেবেন বলে আদালতে কপিল সিব্বল সওয়াল করেছিলেন। এখন জুডিশিয়াল সার্ভিসের লোকজন সিদ্ধান্ত নেবেন। আরও এবং মাইক্রো অবজারভার, তাদের রোলটা কিন্তু অ্যাডভাইজারি, অর্থাৎ পুরো বিষয়টাই জুডিশিয়ারির হাতে চলে গেল। এটা অভূতপূর্ব। এমন দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে নজিরবিহীন কলহ, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হলো। আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয়, 28শে ফেব্রুয়ারি যদি তালিকা প্রকাশিত হয়,
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আশঙ্কা করছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তাই ভোট ঘোষণা হয়নি। তার আগেই দুদফায় 480 বাহিনী কেন্দ্রীয় বাহিনী আসা, 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসা, এটা কিন্তু খুব খুব সিগনিফিক্যান্ট। বিচারকদের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হয়েছে, মানে এতটাই কড়া মনিটরিং এর মধ্যে রাখা হয়েছে বিষয়টা, যাতে কোনোভাবেই আমলাতন্ত্রের মধ্যে যে রাজনীতির শিকড় ঢুকে গেছে সেই বিষয়টা এখানে প্রভাব ফেলতে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত কি বলেছিলেন, যখন কপিল সিব্বল সওয়াল করলেন সুপ্রিম কোর্টে যে ইআরওদের হাতেই থাকবে কে ভোটার হবেন কে ভোটার হবেন না, তখন কি বললেন মাননীয় বিচারপতি সূর্যকান্ত, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, না, আমলাদের আমি বিচারপতিদের মাথায় বসতে দেব না, তাদের অসম্মানিত হতে দেব না। অর্থাৎ ইআরও বলো, এইআরও বলো বা মাইক্রো অবজারভার বলো, তাদের প্রত্যেকের ভূমিকা হচ্ছে অ্যাডভাইজারি, বুঝতে পেরেছ? তারা সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল সার্ভিসের অফিসার। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা যায় এবং যদি সম্পূর্ণ সফলভাবে ব্যাপারটা কার্যকর হয়, তাহলে কি বাংলার ভোটে বড় রদবদল হতে চলেছে এবং দিদিমণির হাত থেকে খেলা পুরোপুরি বেরিয়ে গেল? দেখো, আমি জ্যোতিষী নই, হ্যাঁ, আমি সেটা বলতে পারবো না। 1 কোটির কাছাকাছি নাম বাদ গেলে 50-50 হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতির ছবি। যে আসনগুলো বিজেপি খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছিল, সেই আসনগুলোতে তারা লড়াইয়ের জায়গায় ফিরে আসবে এবং 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা তো আছেই, তার উপরে যদি এত নাম তালিকা থেকে বাদ যায়, সেটা তৃণমূলের কাছে খুব সুখকর পরিস্থিতি হবে না। রিগিং রুখতে অনলাইন মানে ভোটিংয়ের দাবি উঠছে এবং একই সঙ্গে বর্তমানে আইনি কাঠামোতে এটা আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। আপনার কি মনে হয় যে রিগিং রুখতে প্রযুক্তিগত সমাধানটাই বেশি জরুরি নাকি কঠোরভাবে প্রশাসনিক নজরদারি? দুটোই দরকার, যায় খুব ভালো, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আপাতত প্রশাসনিক কাঠামোর উপরই ভরসা রাখতে হবে। একটা শেষ প্রশ্ন করবো যে দরজায় পড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তার আগে মুখ্যমন্ত্রী প্রথমত 500 টাকা বাড়িয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারে এবং যুবসাথীর জন্য 1500 টাকার কথা বলেছেন এবং ইতিমধ্যে প্রচুর মানে প্রায় 18 লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়েছে। আপনার কি মনে হয় যে এটা তৃণমূলকে লাভের গুণ ঘরে তুলতে দেবে? লক্ষ্মীর ভাণ্ডারের নতুন করে কোনো প্রভাব এবার পড়বে না। পশ্চিমবঙ্গের মাতৃশক্তি জানে যেই ক্ষমতায় আসুক এই ধরনের প্রকল্প বন্ধ হবে না। অমিত শাহ বলে গেছেন না, বিজেপি ক্ষমতায় আসলে 1 টাকা হলেও বরাদ্দ বাড়বে। আসলে এবার হিন্দু ভোটের মেরুকরণ হবে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা এবং এই যে স্বপন দাশগুপ্ত, তারপরে অনেকে বললেন যে বক্তব্য, যে দেখো, তৃণমূলের কোর ভোটার বিজেপির কোর ভোটার জয় পরাজয় নির্ধারিত করে না, করে কারা? তারা হলো সাইলেন্ট মেজরিটি, যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়। তাদের 90% হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করছে। তার কারণ প্রায় 5 দশক ধরে বাংলার মানুষ কেন্দ্রের সঙ্গে সহাবস্থান বা বন্ধুত্বপূর্ণ অবস্থান রেখে চলছে এমন সরকার দেখেনি। এবার সেই ট্র্যাডিশনের পরিবর্তন হোক, তারা চাইছেন। মুকুল রায় চলে গেলেন এবং তাকে বাংলাতে চাণক্য বলা হলো, তাকে বাংলার রাজনীতির চাণক্য বলা হলো। তো এখন শেষ মুহূর্তে মুকুল রায় যেভাবে পড়েছিলেন এবং যেভাবে চলে গেলেন তাতে সবারই খুব মন খারাপ, তিনি যাই করে থাকেন। আপনার কি মনে হয় যে তিনি বিজেপিতে আসলেন আবার তারপর তৃণমূলে চলে গেলেন, এই ডিসিশনটা তার ভুল ছিল? দেখুন, মুকুলবাবু যে সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন সেটা 2017 সাল। তখন মুকুলবাবু শারীরিকভাবে অনেক সুস্থ ছিলেন। আর 2021-এর পর তিনি বিজেপিতে ছেড়ে আবার তৃণমূলে গেলেন। মুকুলবাবু কিন্তু 2021-এর নির্বাচন চলাকালীনই তার বক্তব্য অনেক রকম অসঙ্গতি ছিল, মানে একটা বলতে চাইছেন অন্যটা হয়ে যাচ্ছে। তখন থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। আর শেষের দিকে যেটা হয়েছিল, তার নিজের সিদ্ধান্তের উপর তার নিজের কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না। মুকুলবাবুকে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ মনে রাখবেন একজন দক্ষ সংগঠক হিসাবে, এবং বাংলায় যে পরিবর্তন 2011 সালে হয়েছিল তার পিছনে নেপথ্যে মুকুল রায়ের একটা যে অবশ্যই ভূমিকা ছিল তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আজকে তিনি চলে গেছেন, তার পরিবারের প্রতি সহমর্মিতা সমবেদনা রইল। ঈশ্বর তাদেরকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা দেন।